যেমন আপনার আমেরিকা, তারপর আর অন্য কান্ট্রি যখন ঘুরতে গেছিলো, যখন একটু কম বয়স ছিল তখন আপলোড করছিল। ওর রিসেন্ট পিকচারগুলো ছিল না, এন্ড রিসেন্ট কেমন দেখতে সেটা আমি জানতাম না। আচ্ছা, ও কেমন দেখতে সেটা না জেনে ওর সাথে আমি কথা বলতাম। আমার কোনো ইন্টারেস্ট নেই ও কেমন, ওর দেখতে কেমন ডাজন্ট ম্যাটার, কে কেমন দেখতে, ভাই আল্লাহ তাআলা সবাই সৃষ্টি করছে, আর সবারই বয়স হয়েছে, আমিও একটা সময় বুড়া হবো, আমারও মাংস ঝুলে যাবে একদিন, স্বাভাবিক, সবারই ঝুলবে। তো ওইগুলো চিন্তা ভাবনা করি না আমি, ও তাই তো ঠিক আছে। তারপর আমি না শেয়ার করছি, আমি ঢুকতে দেখতে না দেখি ওর না অ্যাকাউন্টের মধ্যে পেটস এর ভিডিও আপলোড করা, মানে ডগিগুলোর ভিডিও আপলোড করা। তখনই আমি কি করলাম, মেসেজ ঢুকে ওর অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করে মানে মেসেজটা অ্যাকসেপ্ট করলাম, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ওর সাথে কনভারসেশন শুরু হলো। তো ওই দিন আমি কল দিলাম, কল দিলে ওর সাথে সারা রাত গল্প করলাম ডগগুলো নিয়ে, ডগগুলোকে দেখলাম কেমন কি আছে না আছে, ডগগুলো কীভাবে মেনটেন করে, ডগ রিলেটেড গল্প করছি সারা রাত। গল্প করার পর ওর সাথে এই একটা কনভারসেশন শুরু হলো ওর সাথে। তখন কি করলো, কিছুদিনের মধ্যে ওর ড্রাইভারের হাতে আমার কাছে একটা ডগি পাঠাইছে, ডগির বাচ্চা, মাত্র 20 দিন না 30 দিন বয়স, ডক্টর বয়স 30 দিন, এতটুকু বাবুটা আমার কাছে পাঠাইছে। এখনও পালি আমি, আমার বাচ্চার মতন, সন্তানের মতন করে পালি। আমি এই কয়দিন আগে গ্রামে যে আসছি, মানে আমাকে দেখেও পারতেছে না যে আমার কাঁধে উঠা যায় লাফায় লাফায়, এমনি লাফাইতেছিল, গেগু করতেছিল, লাফালাফি করতেছিল, এত এক্সাইটেড হয়ে গেছে আমার দেখে দুদিন পর, অনেকদিন পর দেখছো আমাকে। তো ও আমার আমি যখন ঘুমাই আমার কোলে নিয়ে ঘুমাইতাম আমার ছোটবেলা থেকে, পেলে পয়সা ওরা অনেক যত্ন সহকারে বড় করছে, মানে আমার বিছানায় থাকতো, আমার বিছানায় ঘুমাইতো, আমার প্লেটেই খাইতো, সবকিছু আমার সাথে ছিল এই ডগটা। তো ওইটা নিয়ে ওর সাথে সম্পর্ক শুরু আমার। তো যখন আমি দেখতেছি আমার গরম লাগতেছে আমার লাইভে, তখন কি করলো, এসি পাঠাই দিছে বাসায় আমাকে, আমি চাইনি ওর কাছে, আমি যে লাইভ করতেছি কি অবস্থা, কেমন আছেন সবাই, এই তো আজকে অনেক গরম পড়ছে, গরম লাগতেছে, হ্যাঁ গরম লাগতেছে, আসলে গরম লাগতেছে, এই গল্প করতেছি না, এটাও দেখতেছে লাইভটা, দেখে বাসায় এসি পাঠাই দিছে। দ্যাট ক্রেজি। এইগুলো কি, এইগুলো হচ্ছে দেখাচ্ছে আমাকে, আমাকে পাঠাচ্ছে গিফটগুলো, আমি ওর প্রতি মানে অ্যাটেনশন যাচ্ছে আমার, যে এই লোকটা কে আসলে, মানে দিচ্ছে, একটা ডগ দিল, মানে ঠিক আছে সারা রাত কথা বলছি, গল্প করছি, একটা ডাইহার্ট ফ্যান হিসাবে আমি প্যাটস, আমাকে প্যাটস গিফট করছে, এসি পাঠাই দিল, দেখতেছে ফার্নিচার ভালো লাগতেছে না, ফার্নিচার পাঠাই দিচ্ছে, সবকিছু চেঞ্জ করতেছে। তখন আমার কিউরিওসিটি জাগলো, না ওকে ওর সাথে দেখা করা উচিত আমার, হয়তো আমার ডাইহার্ট ফ্যান, যেহেতু ফ্যানদের উদ্দেশ্য কি থাকে, পরিচয় হবো, তার সাথে সম্পর্ক হবো, তার সাথে সেলফি তুলবো, আমি তাকে সুযোগটা দিতে চাচ্ছিলাম, যে আমি তোমার সাথে তোমাকে সুযোগটা দিতে চাই, তোমার সাথে দেখা করতে চাই। আমার মাও বলতেছে যে না ওই তোর যেহেতু ফ্যান, তোর সাথে দেখা কর। কুকুর গিফট করতে পারে, যে সে তো ভালো মনের মানুষই হওয়ার কথা, ভালো মানুষই হওয়ার কথা, কিন্তু এটা না। তারপরে এই যে ও হচ্ছে যে আমার ফ্যামিলিও বলতেছে যে ওর সাথে দেখা কর, কারণ ও নিঃস্বার্থে এত কিছু করতেছে, তোর সাথে এখনো দেখা করে নাই, দেখা করা উচিত তোর। আমার আম্মু অসুস্থ শুনছে, আমি বললাম না আমার লাইফ ছিল ইনকাম, ওর সাথে যখন আমার আমার লাস্ট ইনকাম 60,000 টাকা। স্ট্রেঞ্জ, মানে মজার ব্যাপার বিষয় হচ্ছে আমার লাস্ট ইনকাম 60,000 টাকা, লাইকের, হ্যাঁ শুরুর মাসে 60,000, শেষ ইনকামটা 60,000 দিয়ে আমি শেষ করছি, মানে আমি আমার লাইফ করি না, কন্টিনিউ করি না, কারণ তখন থেকে আমি লাইলাকে সময় দেওয়া শুরু করছি। ওকে, লাইলাকে যখন আমি সময় দিই, কারণ আমি লাইভ করতে হয় 40 ঘন্টা উইকলি, মান্থলি 40 ঘন্টা লাইভ করতে হয়, কিন্তু 40 ঘন্টা লাইভ করলেই তো হবে না, আমার তো মানুষের সময় দিয়ে মানে বেঞ্চ নিতে হবে, গিফট নিতে হবে, গিফট নেওয়ার জন্য 40 ঘন্টা ইনাফ না, 50 ঘন্টা 60 ঘন্টা 80 ঘন্টা সময় দিতে হয়। যত বেশি সময় দিব তত বেশি বেঞ্চ আসবে আমার, আর যত বেশি বেঞ্চ আসবে তত বেশি ইনকাম আসবে আমার, তত বেশি স্যালারি আসবে আমার। আমি যদি 80,000 বেঞ্চ পাই, কোম্পানি থেকে আমাকে 1,20,000 বেঞ্চ দিতে হবে, টোটাল 2 লাখ বেঞ্চ। 2 লাখ বেঞ্চ আমার প্রায় আপনার 1.5 লাখ, 2.5 লাখ টাকা এরকম ছিল আর কি। তো আমি যদি 2 লাখ কামাইতে পারি, তখন আরো 2 লাখ কোম্পানি থেকে বোনাস দেয়, 4 লাখ বেঞ্চ আমি 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা এরকম টাকা পাইতাম। তো যত স্ট্রাগল করতাম, যত বেশি লাইভ করতাম, তত বেশি টাকা পেতাম। তো লালার সাথে পরিচয় হওয়ার লাস্ট মান্থও আমার 60,000 টাকা ইনকাম ছিল, এটা লালাও জানে। যে লালার সাথে পরিচয় হওয়ার পর আমি আমার কাছ থেকে সরে গেছি, হেলামি শুরু করে দিয়েছি, সামহাউ ও আমাকে ডাইভার্ট করে ফেলছে, এবং বয়স যেহেতু অল্প ছিল আপনার, আমার বয়স যেহেতু, আমি ওর সাথে তো পরিচয় প্রায় আপনার 4 বছর আগে থেকে, আমার 16 বছর বয়স থেকে ওর সাথে পরিচয়, 16 বছর বয়স থেকে ওর সাথে সম্পর্ক। নাবালক অবস্থায় মিশছেন ওর সাথে, হ্যাঁ, তাহলে তো সে অপরাধী ইনফ্যাক্ট। সেটা আর কি দেখবে, বাংলাদেশে তো এই আইন নাই পুরুষদের জন্য। আমি যে জেল খেটে আসছি, এটা তো মামলাটা নেওয়ারই কোনো কথা না, কেন নিবে এটা? এখানে ধর্ষণ আসে কিভাবে, আমি ধর্ষণ মামলা কিভাবে খাটলাম, এগুলো নিয়ে কথা বলতে চাই না, যেহেতু মামলা চলমান এখনো। আপনি নাবালক অবস্থায় তার সাথে মিশছেন, যেহেতু এগুলো আইনগত প্রক্রিয়া, আমি বলতে চাই না। হ্যাঁ, ওকে, দেন কখন মনে হলো যা থাকা যায় না? কখন মনে হলো না, আমার মনে হলো যে না, ব্যক্তিগতভাবে সে মানুষটা ভালো, তার সাথে একটু সাপোর্ট দিয়ে তার সাথে কাজ করি। প্রথম কিন্তু 1-1.5 বছর সাথে কোনো রিলেশন ছিল না আমার, এরকম ফ্রেন্ডশিপ ছিল, ওর সাথে কথা বলা, সেই নর্মাল, আমার বাসায় আমি থাকতাম, আমার বাসায় থাকতো। 1-1.5 বছর, প্রায় 1.5-2 বছরের সাথে কথা, মানে মোবাইলে কথা হয়েছে, মোবাইলেই দেখা হয়েছে, মানে এর মধ্যে আবার মাঝখানে প্রথম দেখা হলো কি হয়, আমার সাথে দেখা করতে চাইছি, দেখা করে নাই আমার সাথে, দেখা করে নাই, হুট করে আমাকে কল দিয়ে বলতেছে
কালকে ঈদ না যেন আজকে ঈদ, ঈদের দিন মনে বলছে আজকে ঈদের দিন, তুমি যদি দেখা না করো আমার কাছে কেমন লাগবে, আসো আজকে দেখা করে। আমি কিভাবে দেখা করবো? বলছে তুমি এরকম এরকম বাড়ি ধারা ডিউচিস আসো, এত নম্বর বাসা, তুমি ঢুকবা, দারোয়ানকে বলবা যে আমি উপরে ভাড়াটিয়ার বাসা যাচ্ছি। ঠিক আছে। ও যে বলছে আমি সে ওর বাসার সামনে গেলাম, বাসাতে ঢুকলাম, দারোয়ান জিজ্ঞাসা করলো, আমি বললাম যে আমি 6 তলায় ভাড়াটিয়ার বাসা যাচ্ছি। বলে ঠিক আছে। এটা বলে ছাদে গেলাম, ছাদে যে ওর সাথে প্রথম মিট, তাও অন্ধকারে, একদম ঘুটঘুটে অন্ধকার, ওকে দেখি। তো ও কেমন, ও এটা দেখিনি আমি। আল্লাহ, ও কি ফর্সা, কালো, মোটা, চিকনা, কিছুই দেখিনি। জাস্ট একটা মানুষ আমাকে ভালোবাসে, একটা মানুষ আমাকে ভালোবাসে, তাকে তার সাথে আমি দেখা করতে গেছি, এইটা আমার ইন্টেনশন, আর কিছু না। সেটা প্রথম মিট। এই মিট করলাম, এটা হলো জীবনের প্রথম ভুল। সেকেন্ড, ওর সাথে আবার মিট করলাম, এইটার চেয়ে ভুল আর হইতেই পারে না। এইটাই আমার অল লাইফের সবচেয়ে বড় ভুল। ওর সাথে সেকেন্ড মিটটা করছি ছাদে, সবচেয়ে বড় ভুল ছিল আমার লাইফের, আমি মনে করি। কারণ এখন না হলে একটা মানুষকে ভালোবাসলে কি হবে, এই অনলাইনে এসে মানে মান সম্মান নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে, পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে। এবং মামুন 4 বছর আমার সাথে ছিল, থাকার পর এখন 4 বছর পর একবার ধর্ষণ মামলা, প্রথম অ্যাটেম্পট টু মার্ডার মামলা, তারপর ধর্ষণ মামলা, এখন আবার কি পুরুষত্ব নিয়ে, গে নিয়ে কথা বলতেছে। তাহলে তুমি ভাই আমি কে মানসিক প্রতিবন্ধী? কে? আমি প্রতিবন্ধী না ও, নাকি জনগণ? কে? আমি প্রশ্ন রাখলাম এটা। আমি বললাম না কেউ মানসিক প্রতিবন্ধী। আমার মাথায় ঢুকে না, আমি ওকে নিয়ে কখনো কোনো কথা বলতে চাই না। কখনো কোথাও আপনি দেখবেন না কোথাও আমি ছোট করে কথা বলছি। ইভেন আপনার এই আজকের এই ভিডিওটা তো কোথাও আমি ছোট করে কথা বলিনি। কিন্তু আমি একটা জিনিস খুব স্পষ্ট দেখেছি, যে একটা ভিডিও খুব ভাইরাল হলো যেদিন উদ্বোধন হচ্ছে সেলুনটা, প্রিন্স কাট সেলুন, সেই দিনও কিন্তু ওর সাথে কিন্তু রানিং আমার ঝগড়া চলে। তারপরও আমি কি বলছি, ওরে কেন আনছি যে এতটা বছর আমার সাথে ছিল, এখন আমার একটা সফলতার প্রথম ধাপ, আমি চাই ও আমার সাথে থাকুক, আমার সাথে উদ্বোধন করে। খুব অদ্ভুত লাগছে জিনিসটা আমার কাছে সেই দিন। আপনার সবাই আমাকে বলছে মানে লাখ গুণ, যে একটা মানুষের সঙ্গে আমার ঝগড়া হইতে পারে, তার সঙ্গে আমার ব্যক্তি সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু একটা সময় তো সে আমার সাথে ছিল। আমি যে আমার সফলতায় তাকে আনছি মামুন, ট্রাস্ট মি, আমার আপনার প্রতি ভাই, মানে আপনি মিশাই বলেছেন, আমার এই সমান উঠে গেছে তোমার প্রতি আমার সম্মান। যে কত বড় মানুষ, এটাই তো মানুষত্ব, এটাই তো মানুষ। আমি যে একটা মানুষ, আমার মধ্যে যে একটা ভালো একটা মন আছে, মানুষত্ব আছে আমার মধ্যে, এটাই তো মেইন, এটাই তো উদাহরণ, এটাই তো প্রমাণ। কারণ ওর সাথে আমার ঝগড়া চলতেছে রানিং অবস্থায়, মানে অ্যাটেম্পট টু মার্ডারের মামলায় আমি জামিন নিয়ে বের হয়ে এসেই আমি পরে ওকে কি করলাম, নিয়ে আসলাম আমার উদ্বোধনে নিয়ে এসে ওকে নিয়ে উদ্বোধন করলাম। ও আমাকে টিস্যু দিয়ে মুছে দিচ্ছে, তারপর আমি অ্যাপ্রিশিয়েট করছি। আমি চাইলে কিন্তু সিনক্রেট করতে পারতাম মিডিয়ার সামনে, এত মিডিয়া ছিল, আমি বলতাম তুই আমাকে হাত দিচ্ছিস কেন, সরাইতে পারতাম, থাকাইতে পারতাম, তোমাকে আনছি, ক্যাজুয়াল থাকো না, ক্যাজুয়াল থাকো, কেন এরকম চিপটি করতেছো, তোমার সাথে রিলেশন নাই আমার, এরকম বলতে পারতাম আমি, কিন্তু বলি নাই। আমার কাছে মনে হয়েছে না, সে একজন ব্যক্তিতে, সে আমাকে একটা সময় ভালোবাসছে, একটা সময় তাকে আমি ভালোবাসছি, একটা ভালো মানুষ ছিল সে আমার, কিন্তু সে আস্তে আস্তে যে মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছে সেটা সে নিজেও বুঝতেছে না। ইভেন তার ফ্যামিলি যে তাকে বলে সেটাও সে প্রাধান্য দেয় না। আর এখন আরেকটা হাসির বিষয় হচ্ছে, যেটা হচ্ছে ও এসে বলে আমার সংসারটা নষ্ট করে দিল। ওর সাথে আমার কিসের সংসার ছিল, সেটা বাইরে ছিল। তারপর আবার অনেকের ইনবক্সে সেন্ড করে যে আমার ওর কাছ থেকে আমার ফ্যামিলিটাকে রক্ষা করে রাখছি, আমার বাচ্চাদেরকে আমি সেভ করে রাখছি। ওর বাচ্চা যে আছে, আমার কাছে ভিডিও প্রমাণ আছে, ভিডিও প্রুফ আছে, যেখানে ও বলতেছে আমি অবিবাহিত, আমার কোনো বাচ্চা নেই, ভিডিও করে রাখছি আমি একদম ডিরেক্ট। যখন আমি ঝগড়া করছি আমি বলছি আমার একটা চাওয়া, তুমি বলো তুমি কি বিবাহিত না অবিবাহিত? বলছে আমি অবিবাহিত। তোমার বাচ্চা আছে? বলে না আমার বাচ্চা নেই। ও বলছে। আর এখন এসে আমি যখন জেলে ঢুকলাম, আমি যখন জেলের ভিতরে, তখনও কোর্টের নিচে দাঁড়ায় বলতেছে আমার বাচ্চাদের জন্য আমার খারাপ লাগতেছে, বাচ্চাদের জন্য এটা লাগতেছে, আমার বাবু। ও এখন স্বীকার করতেছে, মানে বের করে আনতেছে, বলতে চাচ্ছে যে মামুন যদি ফ্লাশ করে জিনিসটা খারাপ দেখা যাবে, আমি আগে ফ্লাশ করে দিই। মাস্টার মাইন্ড। ওই যে আমি এই প্রশ্নের উত্তরটা পাই নাই মামুন, যেটা আমি জিজ্ঞেস করলাম, কখন মনে হলো যে আর থাকা যায় না? যখন দেখলাম এক্সট্রিম লেভেলের হয়ে যাচ্ছে। লাস্ট টাইম ওর সাথে যখন আমি ঝগড়া করে বের হয়েছি, এক এক সময় এক একজনের ব্লেম দিচ্ছ। একবার বলে আমার মার দোষ, আমার মা ওর কাছ থেকে বের করে নিয়ে গেছে। একবার বলে আর কোনোদিন দোষ হয় না সন্তানের আমার, এবং ও এমন নিকৃষ্ট মানুষ, ওর জন্য ঘৃণা জন্মাইছে। আজকে যতগুলো খারাপ কথা ওকে বলতেছি, একমাত্র আমি ওই কথাটার জন্য বলতেছি। আর এই আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে এই জন্য বলতেছি, না এত কথা জীবনে আমি বলিনি, কোনো ভিডিওতে বলিনি। ও আমার মাকে অভিশাপ দেয়, বলে আমি তোমার মাকে অভিশাপ দিচ্ছি, সে মরে যাবে, এমনভাবে মরবে তার রুহ বের হবে না শরীর থেকে, তার শরীর পচে যাবে। কত বড়, মানে আমি বলতে চাই না, মুখ দিয়ে বলতে পারতেছি না মুখ দিয়ে কথাগুলো,
এতটা কত নিচে নামতে পারে মানুষ ভাই। ওর মা আমার রুম, মানে ওর রুমে যখন আমি থাকাকালীন ওর পাশের রুমটা কিন্তু আমার ছিল, যে রুমটা এখন ও হচ্ছে স্টোর রুম বানাইছে। অ্যান্ড ওর পাশে ও যে রুমটা থাকে, এই রুমটায় ওর বাচ্চা নিয়ে থাকে, অ্যালিসকে নিয়ে। হ্যাঁ, ও কখনো স্বীকার করে না এটা ওর বাচ্চা বলে, ওটার কাজিনের বাচ্চা। অ্যালিসের বাবা ওর কাজিন, মানে ওর জামাই করে কাজিন বানাইছে। তারপর ওই ইনি মানে ওর বড় মেয়ের বাবা, ওইটা ওর কাজিন। আমি বলি ওনারা কোথায়? কারণ ওরা কানাডা থাকে, ওর মা পালতে পারে না, তাই আমি পালি। আমি ছোটবেলা থেকে অ্যাডপ্ট নিয়েছি, একটু স্পেশাল চাইল্ড, তাই আমি অ্যাডপ্ট নিয়ে রাখছি। আমার আর কিছু বলার নেই, এখানে অ্যাডপ্ট নিতেই পারে, স্বাভাবিক। উদয়মনের কি প্রমাণ এটা, যে উদয়মন ওর পালতেছে দুজনকে এনে, বলতেছে আমার উপরে যে বোনের মেয়েগুলো আছে তাদেরকে আমি পালছি। বাহ, ঠিক আছে, গুড। কয় ও পালছি, এখন বড় হয়ে গেছে, ওর বাবা মার সাথে থাকে, ওরা বড় হয়ে যাবে, ওদের বাবা মার সাথে থাকবে। এগুলো বলছি, কিন্তু ও যদি অস্বীকার করে তাহলে ও মানুষের কাতারে পড়ে না ভাই। একটা মানুষকে অপবাদ দেওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, এটা আমি লেলাকে না দেখলে বুঝতাম না। আর লেলার সাথে চলার পর আমি মানুষের উপর 50% ভরসা হারাই ফেলছি, মানুষকে বিশ্বাস করা 50% হারাই ফেলছি আমি, যে একটা মানুষকে বিশ্বাস করবো আমি। লেলাকে আমি পৃথিবীতে আমার ফ্যামিলির পর ওকে শীর্ষস্থানে রাখছিলাম, অ্যান্ড শীর্ষস্থানে বিশ্বাস করতাম ওকে আমি, যে আমার পৃথিবীর দুনিয়ার সবাই যদি আমার খারাপ করে, পৃথিবী আমার ফ্যামিলির সহ যদি আমার অ্যাগেনিস্টে থাকে, লেলা আমার পক্ষে থাকবে। কিন্তু আই ওয়াজ রং। ও এটা প্রুভ করে দিছে। অ্যান্ড ওর রিসেন্ট কিছু পোস্টও আপনারা পেয়েছেন। এবং ও এত বড় নির্লজ্জ, ওই ভিডিওগুলো পোস্ট করার পর আমাকে কল দেয়, আমাকে মেসেজ করে বলতেছে তুমি ভিডিওগুলো দেখছো, এখন আমি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এখনো ফোন দেয়। ও একটু আগেও ফোন দিচ্ছে ভাইয়া। অ্যান্ড আছে মনে হয় এখানে, এই দেখবেন কোথায় দেখাবো, দেখানোর দরকার নেই আপনার, দেখাতে গেলে বহুত কিছু বের হয়ে যাবে, অনেক কিছুই আছে এখানে, আমার না ওরই। সো যখন মনে হলো, অনেকবারই ওর কাছ থেকে চলে গেছি, কারণ হচ্ছে যে ও মাঝে মধ্যে অনেক এক্সট্রিম প্রেশার ক্রিয়েট করতো মানুষের স্বাধীনতা নিয়ে, মানে এই বন্ধুদের সাথে চলতে পারবো না, এই মেয়েদের সাথে যেতে পারবো না। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি আপনাকে একটু আগেও যেটা শেয়ার করছি, যে আমি যখন আমার মতো করে আমি মুভ অন করছি, আমি আমার মতো করে যখন পরিবারটাকে নিয়ে আগাচ্ছিলাম, তখন আমার অনেক বন্ধুদের সাথে হ্যাঁ পরিচয় হয়, বান্ধবীর সাথে পরিচয় হয়, তাদেরকে আনতাম, আমার বাসায় আনতাম, ভিডিও করতাম। কিন্তু ওর সাথে আসার পর কোনো মানুষের সাথে ভিডিও তো দূরের কথা বলতে পারতাম না আমি। তাহলে কন্টেন্ট করতে আসবে, কন্টেন্ট ওকে নিয়ে করতে হবে আমার, এইটা হইলো। আর হচ্ছে, আর যখন বলি যে তুমি আমাকে দিবে না কেন, আমি কি তোমাকে মানা করি? তুমি প্রফেশনাল কাজ করো যখন, তখন তুমি করবে, আমার মানা কিসের? তুমি মানা করবা কেন ভাই? তুমি তো এটা দেখেই আসছো, তুমি দেখে আমার সাথে মানে একটা কথাবার্তা রিলেশন, মানে আপনাকে খাঁচায় বন্দি করার মতো অবস্থা। হ্যাঁ, এই যে প্রথম এই কুকুর দিল, ফার্নিচার দিল, এসি দিল, দেওয়ার পর আমার উপর মানে আকর্ষণ জাগলো, এটা টোপ আমি মনে করি। আন্ডারস্টুড। ওকে, একবারের জন্য কি এমন কখনো এখনো ওই বারবার বলে কি আমার কাছে ম্যাটেরিয়ালিস্টিক কোনো কিছুই না, তো কোনো কিছুই না হলে এইগুলা বারবার কেন তুই প্রসঙ্গ টেনে আনো? আমি তো আবার বলে যে আমি তো বলিনি, এটা মামুন নিজেই বলছে, আমি নিজেই বলছি, কারণ হচ্ছে আমি একজন মানুষ, আমার মধ্যে মনুষ্যত্ব আছে, আমি এটা স্বীকার করি যে তুমি কি করেছো আমার জন্য, তুমি আমার জন্য কতটুকু করতে পেরেছো আর কতটুকু করো নাই, সবকিছু আমি স্বীকার করতে পারবো, বলতে পারবো, অনেস্ট রিভিউ আমি দিব। আমার তো লুকোচুরি করার কিছু নাই যে লেলা আমার জন্য কিছু করে নাই, কিছু আমাকে দেয় নাই। কিন্তু তুমি যেটা দিয়েছো, অনেক জায়গায় বলে যে আমি লেলাকে, আমি মামুন এই রিসেন্ট ভিডিওতে বলছে যে মামুনকে আমি এত দিয়েছি যে ও চাইলে ওই নিজেই ব্যবসা করতে পারতো। ও কি দিয়েছে আমাকে? কি টাকা দিয়েছে? কত টাকা দিয়েছে? আসলে কি টাকা দিত? কত টাকা দিয়েছে? ওকে প্রমাণ দিতে বলেন, কত টাকা দিয়েছো আমাকে? কি করতো? একটা গ্যাজেট কিনে দিত, একটা শার্ট কিনে দিত, একটা প্যান্ট কিনে দিত। আমি তো আমার বন্ধু বান্ধবকে কিনে দিই শার্ট প্যান্ট, যখন আমার মার্কেটে যে আমি 4-5টা কিনলে আমি বন্ধুকে একটা কিনে দিই, সাথে যে থাকে তাদের জন্য তো কিনি। আর ও তো আমাকে, আমার ডায়াহার্ট ফ্যান ছিল, আমাকে ভালোবাসে, ও তো আমাকে দিবেই, এটা নিয়ে আমার বলার কি আছে? আমি তো মনে করি না বলার কিছু আছে। আমি এটা মানুষের কাছে তুলে ধরে আমি আরো নিজে লজ্জিত যে কেন আমি স্বীকার করলাম। অস্বীকার করাটাই ভালো ছিল, মানে মিথ্যাবাদী থাকা ভালো ছিল। সত্যবাদের কোনো ভাত নাই বাংলাদেশে, সত্যবাদের ভালো মানুষের কোনো ভাত নাই। আমি যে সত্য কথা বলছি, ভালো কথা বলছি, এটা মানুষ অ্যাপ্রিসিয়েট করেনি, ল্যালো অ্যাপ্রিসিয়েট করে। বাট মানুষ এখন অনেস্টলি আমি যতটুকু দেখি, পুরো বাংলাদেশের যত শ্রেণী পেশার মানুষ আছে, প্রত্যেকরে মামুন কলজা জয় করে নিছে। এই ঘটনাটা না হইলে, লালার সঙ্গে এই বিচ্ছেদটা হওয়ার পরে যা যা হয়েছে, সরি ফর মাই ওয়ার্ড, জেলে যাওয়া, কেস হওয়া, পুলিশ হওয়া, এই সব কিছু হয়ে না মানুষ রিয়েল সত্যটা বুঝতে পারছে। তুমি যদি কাউকে একবার মাথায় তোলো, তুমি তাকে যদি আবার নিচে ফেলো, তার মানে তোমার মনে কোনো একটা ঝামেলা ছিল। তার মানে হচ্ছে তোমার মাথায় তোলাটা দেখানো ছিল।
ওই ঘাম মোছানোটা দেখানো ছিল, ওইটা মিডিয়া ফোকাস নেওয়া ছিল আমার মনে হয়। আর যদি ও আমাকে পাওয়ার জন্য করে থাকে, কেন করবে এগুলা কষ্ট পাওয়ার জন্য? কেউ মানে সর্বোচ্চ তার পায়ে ধরতে পারে, প্রকাশ্য জনসভায় থাপড়াইতে পারে না। আজকে তুমি সোশ্যালি যেভাবে নিগৃহীত হইছো, 10টা মানুষ কিচ্ছু খারাপ করো নাই, কিন্তু এই অসম্মানটা তুমি কোত্থেকে ফেরত আনবা? তোমার যে একবার জেল খাটায় আসলো, দাগে আসামি করায় ফেললো, বিচার গিয়ে এক সময় হবে, বিচারের রায় হবে যে এটা প্রমাণিত হবে এটা মিথ্যা, কিন্তু তার আগ পর্যন্ত তুমি কিচ্ছু করো নাই। কিন্তু এই অসম্মান তো কোনোদিন আর ফেরত আসবে না। বাংলাদেশের মানুষ অনেক জ্ঞানী এবং তারা বোঝে ব্যাপারটা। আমি ভিডিও নিচে কমেন্টস গুলো দেখে বুঝতে পারি, এবং তোমার ওই সময়কার ভিডিও এবং এখনকার ভিডিও দেখলে মানুষ আকাশ পাতাল বলে। আজকে যে চেঞ্জ, আজকে যেই আমার এখনকার ভিডিওগুলো দেখবেন আপনি, আমার ভিডিও কন্টেন্টের কমেন্ট সেকশনগুলোও দেখবেন আর ওর কমেন্ট সেকশনটাও দেখবেন, কতটা তফাৎ আছে। ব্লেম গেম। হ্যাঁ, এবং ও প্রকাশ শেষে বলতেছে আমি বস্তিতে থাকতাম তখন আপনি মাসুদ ভাই কেন ওকে নিয়ে কাজ করলেন না, ও মামুন সাইদনগর থাকতো তখন আপনি কেন কাজ করলেন না, কেন বাড়িতে আসার পর কাজ করলেন? এগুলো কি বলার বিষয়? তুমি ইনবক্সে বলো তাকে ফোন দিয়ে, এগুলো তুমি অনলাইনে এসে বলতেছো, আবার আমাকে লিখতেছো, তুমি দেখে ফেলছো, আমি ডিলিট করে দিছি। ইভেন ও আমি যেদিন ছাড়া পাই ওই দিন আমাকে যে হাত জোর করে বলতেছে মামার জেলখানায় যখন আমি ছাড়া পাই, তখন আমার বাবা মার সাথে সাক্ষাৎ করতেছি, এর মধ্যে ও তকবির করে কার সাথে কার মাধ্যমে আল্লাহই জানে, বাদীর তো কোনো নিয়ম নেই আসামির সাথে দেখা করা, ও যে আমার সাথে এখানে সাক্ষাৎ করছে, কিভাবে করছে আমি জানি না, ওর কত পাওয়ার, আমার তো পাওয়ার নেই ভাই, আমার তো ক্ষমতা নেই, তাই আমি জেল খেটে আসছি, না হলে ওর মতো মহিলা আমাকে জেল খাটাতে পারতো না। লাস্ট প্রশ্ন আর কিছু? ঠিক আছে, ওইখানে যে আমাকে বলতেছে, আমাকে বলে মামুন তুমি বের হয়ে সাংবাদিকদের কাছে কিচ্ছু বলবা না, কোনো ব্রিফিং দিবা না, কিচ্ছু বলবা না। হ্যাঁ, তুমি ব্রিফিং দিবা না, তুমি জাস্ট আমাকে কল দিবা। আমাদের এই সবকিছুর মধ্যে একজন থার্ড পার্সন ছিল, সবকিছুর পিছনে থার্ড পার্সন ছিল, আমার কোনো দোষ নেই, তুমি আমাকে ফোন দিবা, আমি তোমাকে সব খুলে বলবো। আমার কোনো দোষ নেই, তাহলে আমি এসব কেন বললাম, এসব কেন করলাম? বলে আমার কোনো দোষ নাই, আমি আর বাড়াই যাইতে পারি। ওর বয়স কি কম যে ও বুঝবে না? ওকে অবুঝ ইনম্যাচিউর যে মানুষের কথাই ও করবে। আমি যদি বলি ওকে একটা স্ল্যাং ইউজ করি, আমি যদি বলি তুই গু খা, তুই গু খাবি? সে তো খুবই সুন্দর কথা বলে আমার কাছে। আমি তার ইন্টারভিউ করছি, আমি তার কথা শুনে মুগ্ধ হয়েছি, কি গুছায় গুছায় কথা বলে। আমি জানি না নীরব ভাই আপনার এই সাক্ষাৎকার দেওয়ার পর ও দেখার পর কি কি রিয়াকশন দেবে আর কত দিক থেকে আমাকে বিপদে ফেলবে আমি জানি না, কিন্তু আমি পড়তে রাজি আছি। তারপরও দেশবাসী সত্যিটা জানা দরকার। এখনো আমি কিন্তু 100% সত্যটা এখনো বলি নাই। ওর যে লুকানো গোপন কথাগুলো আছে, ওর যে ভিডিওগুলো আছে, সেগুলো আরো বহুত কিছু আছে আপনার জানেনই না। রাইট নাও এখনো ওর হাজবেন্ড ওর বাসায় আসে, এখনো ওর বাসা থেকে যায়, ওর হাজবেন্ড ওর বাসায় এখনো আসে, এবং ওর হাজবেন্ডের গাড়ি ও ইউজ করে, ওর গাড়ি ওর হাজবেন্ড ইউজ করে। যেটা বলে কি আমি মামুনকে গাড়ি কিনে দিচ্ছি, কিন্তু আমাকে কিনে দেয়। হ্যাঁ, ওই গাড়ি ইউজ করে ওর জামাই। এগুলো প্রমাণ আছে, এগুলো তো আমি এখনো দেইনি আপনাদেরকে, দিব না এখন, একটা সময় দিব, আমি সবকিছু দিব, সবকিছু প্রুফ আছে আমার কাছে, দলিল আছে আমার কাছে, ওদের বিয়ার দলিল পর্যন্ত আমার কাছে আছে। অ্যান্ড ও একটা না 2টা কর্নেলের কাছ থেকে ডিভোর্স পেয়েছে। কর্নেল তারা এত শিক্ষিত মানুষ, এত উচ্চ ফ্যামিলির মানুষ, তাদের কাছে সে টিকতে পারে নাই, 2টা ফ্যামিলির কাছে টিকতে পারে নাই। 2টাই কর্নেল, 2জনই কলিগ ছিলেন, এবং তাদের যে কি ধৈর্য তা তো আমরা দেখতেই পাচ্ছি। এন্ড তার চরিত্র নিয়েও এমন এমন ইনফরমেশন আমার কাছে আছে যেগুলো আমি বলতে পারবো, এখন বলবো না, একদম প্রপার দলিল নিয়ে বলবো যখন আমার আরো কয়েকটা ভিডিও করতেছে। আমার আর কিছু নাই, আমার আর ওর কি করবে, আর আমাকে জেল খাটায় ফেলছে, আমার পুরুষত্ব নিয়ে দাগ উঠায় ফেলছে, আমার কি বাদ দেয় নাই, ও কি বাদ দেয় নাই, কি নাই আমার মানে যদি কিছু রাখছে সোশ্যাল মিডিয়াতে, কিচ্ছু নাই আমার। এখন আমার ভরসা শুধু পাবলিক। আমি চাচ্ছি আমার নতুন করে আমার জীবনটা শুরু করতে, নতুন করে মামুনকে গড়ে তুলতে, নিজে একজন উদ্যোক্তা হতে চাচ্ছি। আমার ধারা যেন আরো 10টা 15টা 20টা ফ্যামিলি চলতে পারে, এটা আমি চাচ্ছি। এইখান থেকে আরো শুরু করবো, 200-300 পরিবারকে আমি চালানোর চেষ্টা করছি, সেটা ও করতে দিচ্ছে না। ও আমার মেসেজ আছে মাসুদ ভাইকে পাঠাইছে যে আপনাকে আমি বলছি মামুনের ব্যক্তিগত লাইফ থেকে সরে যান, প্লাস বিজনেস লাইফ থেকে সরে যান, না হলে আপনার কি করতে হয় সেটা আমি দেখে নিব। ওপেন থ্রেড। যখন উনি সরে না গেল, ওনার সাথে আমি ওনার বাগেরহাটের গ্র্যান্ড ওপেনিংয়ে গেলাম, ওনার একটা মাসুদ খান বিউটি জোন ওপেন হয়েছে বাগেরহাট, সেই দিন রাত থেকে ওর ফেটে গেছে। তারপরের দিন ও মাসুদ ভাইকে গেটে বলে সমকামি টমকামি এগুলো বলে ভিডিও আপলোড করা শুরু করছে। এতদিন ছিল মাসুদ আপন মারপেটের প্লাস্টিকের ভাই, এমন কিছুই না। এখন মাসুদ সমকামি, ঠিক আছে, এখন মাসুদ ভাই না। আবার যখন একটু বুঝছে যে না এটা আমি অনেক ভুল বলে ফেলছি, এটা কোনো প্রমাণ আমার কাছে নাই, আইসিটি মামলা আসবে, এটা আসবে, সেটা আসবে, বুদ্ধিমান তো, এডুকেটেড তো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়েছে। আপনি দেখবেন রাজনীতির আগে শেখ তন্ময় ভাইকে নিয়ে হচ্ছে যে আওয়ামী লীগের পোস্ট টোস্ট করছে
যখন দেখছে স্টুডেন্ট চলতেছে সব ডিলেট, স্টুডেন্ট বাবা স্টুডেন্টের পোস্টও কিন্তু করে নাই, যখন স্বাধীনতা পাইছে তারপর পোস্ট করছে। পোস্ট করার পর ওর ক্যাপশন দিছে যে মামুন কেন স্টুডেন্টদের দিনে পোস্ট করলো না, তুমি কেন পোস্ট করলা না? আমি তো ট্রমায় ছিলাম বাবা, তুমি আমাকে জেল খাটায় আনছো 24 দিন, আমার ফ্যামিলি ছাড়া আমি ঈদ করছি, আমি তো ট্রমার ভিতরে ছিলাম। আমার কি দেশ কি আমি নিজেই তো নাই, আমার দেশ দিয়ে কি করবো? আমি নিজে তো মরে গেছি, আমার ভিতর থেকে আমি নিজে মরে গেছিলাম। একটা মানুষ ফ্যামিলি ছাড়া ঈদ করছে, একটা মানুষ ফ্যামিলি ছাড়া 24টা দিন ছিল, তার ভিতরে কিছু আছে? এটা কেউ বুঝবে না। এটা কেউ বুঝবে? কারো বোঝানোর ক্ষমতা আছে? আমার কাছে ক্ষমতা নাই। যে এর মধ্যে দিয়ে যাবে সেই বুঝবে। আমি জানি ভাই, আমি বুঝি, এটা দুনিয়ার কাউরে বোঝানো সম্ভব না, কারো সম্ভব না। আমাদের বাংলাদেশের এই আইনটা আমি মনে করি যে খুবই একটা ইয়া করছে। পুরুষ নানান ভাবে, পুরুষ খুব দিক থেকে অবহেলিত নির্যাতিত। একটা মেয়ে শুধু বিচারকের কাছে গিয়ে কান্দায় পড়বে, মাননীয় বিচারক আমি শেষ, কিছু দেয় শেষ। তো কেন চলে আসাটা হইলো সেটা কিন্তু ধরা হয় নাই। লাস্ট ঝগড়াটা ছিল ওর ফ্যামিলি নিয়েই, কারণ আমি তখন প্রমাণ পেয়ে গেছি, আমার হাতে সব ধরনের প্রমাণ চলে আসছে যে এটা ওর নিজের মেয়ে। ও মানে এই 2-3 বছরে কিছু বুঝো নেই? না, আমার কাছে স্টেটমেন্টও আছে। আমি যখন বুঝছি, বোঝার পর আমি জাস্ট দলিল পাইনি, কাগজ কলমে বোঝা যায় না একটা মানুষকে। না, ও বলছে কি জানেন, ও এমন বলছে যে আমি জীবনের ছেলের দিকে তাকাই নেই, আমি জীবনের প্রেমই করি নেই। এইটা ওর বয়ান ছিল, ওর ব্রিফ ছিল আমার কাছে ওর কথা ছিল এটা, যে আমি জীবনে প্রেমও করি নাই, আমার ফ্যামিলি এরকম ছিল, এইটা ছিল সেটা ছিল, আর্মির এটা থেকে বড় হয়েছি আমি বড় লোকের মতন, আমাদের বাংলো বাড়ি ছিল, এটা ছিল, ওর বাবা আমার কর্নেল ছিল। এখন আবার যখন সিম্পিতি দরকার ছিল তখন বলে আমি লাইফে অনেক স্ট্রাগল করছি। একবার বলে যে রানীর হালে ছিল, একবার বলে যে ফকিনীর মতো ছিল। মানে সিম্পিতি কীভাবে নেওয়া যায় এটা ওর ভালোভাবে জানে, ওর কাছে এনাফ আইডিয়া আছে, ওর কাছ থেকে বুদ্ধি নেওয়া আপনাদের দরকার, নিলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন, অনেক বড় হইতে পারবেন। আমি মনে করি অনেক বড়, যে বড়ের কোনো দাম নেই। হ্যাঁ, তারপর চলে আবার মেইন পয়েন্টে যাই, ফালতু কথা না বলে। মেইন পয়েন্ট হচ্ছে ওর সাথে ঝগড়া হওয়ার হচ্ছে যে আমি জানতে পারি যে ওর ফ্যামিলির স্ট্যাটাসটা কি, ওর স্ট্যাটাসটা কি, ওর ম্যারিড লাইফটা কি, ওর জামাই কয়জন, ওর বাচ্চারা কয়জন, ওর চরিত্রটা কেমন, সব কিছু নিয়েই আমার একটা আইডিয়া আসে। কারণ ওর কিছু ফ্রেন্ডসদের সাথে আমি পরিচয় হই এখানে। ও কিন্তু 3-4 বছরে ওর একটা ফ্রেন্ডসদের সাথেও আমার পরিচয় করায় নাই। লাস্ট এই 24 সালে পরিচয় করাইছে কয়েকজনের সাথে, তাদের কাছ থেকে আমি কিছু ইনফরমেশন পাই। অ্যান্ড আমি নিজেও কিছু ওর মোবাইল থেকে বের করি, কারণ ও কি করতো, আমার মোবাইল চিরুনি চালান দিত। এটা আমি একদম ডিসলাইক করতাম, আমার মোবাইলে চিরুনি চালান দিত। ভাই আমি আতঙ্কে থাকতাম, একটা মানুষ আমাকে হার্ট পাঠাইছে, আমি একটা মানুষকে হার্ট পাঠাইতেছে পারতাম না ভাই, আল্লাহর কসম, একটা মেয়েকে আমি হার্ট সেন্ড করতে পারতাম না, হার্ট সেন্ড করতে পারতাম না। যে আমি বলছে ভাই আমি আপনার বিগ ফ্যান, আমি একটা হার্ট সেন্ড করবো, যে হ্যাঁ আমাকে আমার বিগ ফ্যান বলছে, ভদ্রতা হার্ট সেন্ড করবো, ওটা করতে পারতাম না। ওইটা করলেই ঝগড়া হইতো দিন আমার সাথে যা তা ব্যবহার। আমার তো ইভেন ওর বাসায় দরজা আটকে একদিন পিটাইছো, এইগুলি দিকে কাটা ফেলছে, এই ভিডিও ছিল আমার মোবাইলে, সব ছিল, ও কেটে দিছে, সব কেটে দিছে। যখন ক্যামেরাকে দিলি না, আমার মারছে। আমি কি এইগুলো কি তোমার বাসায়? এটা ভাই তোমার ফ্যামিলি এখানে, তোমার ওর দারোয়ানকে বলে তুমি গেট খুলবো না, গেট খুলে না, আমার বেরোতে দেয় না বাসা থেকে। ওর দারোয়ানকে, এই যে মিন্টু, ওরা জিজ্ঞাসা করলেই পাবেন, ওরা ধরলেই ডিম থেরাপি দিলেই বলে দিবে সব। আমার আটকে রাখতে বাসায়, আমি বের হয়ে যাও, আটকে যেতে দিবে না। লাস্ট বের হওয়াটা হচ্ছে যখন আমি সব জানতে পারি, অ্যান্ড আমি টাকা দিছি, আমার ইনকাম করা টাকা থেকে আমি ওর কাছে টাকা রাখি, কারণ আমার ঢাকা শহরে ওর বাসায় থাকতাম যেহেতু, ওর কাছে আমি টাকা রাখতাম। টাকা দেওয়ার পর ও টাকাটা হচ্ছে যে কি করলো, ওর ছোটো মেয়ের কাজের বুয়ার পিছনে ইনভেস্ট করছে, মানে খরচ দিচ্ছে, বেতন টেতন এগুলো দিচ্ছে। আমি বললাম তুমি টাকাটা জমা দাও নাই? বললো না। আমি কেন দাও নাই? কই দেই নাই, আছে দিব। আমি কই তুমি আমার টাকা থেকে তোমার কাজিনের বাচ্চার টাকা কেন দিলা? তোমার কাজিনের বাচ্চার টাকা তোমার কাজিনই দেয়, মানে আমি কি কথা বের করার জন্য কিন্তু এগুলো বাড়ি দিচ্ছি আমি। ও আমার টাকা খরচ করুক, সমস্যা নাই, ও বাচ্চার পেছনে দেখ, কিন্তু আমি বাড়ি দিচ্ছি যেন কথাটা বের হয়। কারণ ও বলে কি আমার কাজিনের বাচ্চা, ওদের খরচ ওদের বাবারা চালায়, আমি 1 টাকাও খরচ করি না। তো আমি ওর বাড়ি দিচ্ছি যে ওদের বাবা টাকা দেয়, তুমি আমার টাকা কেন ওর পিছনে খরচ করলা? পরে এই কথার পৃষ্ঠেও কথা বলতেছে, তোর ব্যাংকে আমার টাকা আছে না? তোর আমি গাড়ি কিনে দিয়েছিলাম না, গিফট করছিলাম, তুই গাড়ি বিক্রি করে তোর ব্যাংকে টাকা রাখিস না? তুই এখন আমার ব্যাংকে টাকা ট্রান্সফার করে আমার বাসা থেকে বের হয়ে যা। এই বিহেভিয়ারটা আমার সাথে করছে। আমি বাড়িয়ে দিছি কিন্তু ওরে, এই বাড়ির ফলটা কিন্তু এটা পেয়েছি আমি। পাওয়ার পর আমি 2 দিন ওর সাথে কথা বলিনি, মানে ওর বাসায় আসি, ওর সামনে আসি, ওর মতো চলাফেরা করতেছে, আমি আমার মতন বসে আছি, কারণ ঢাকায় আমার এখন রাস্তা নাই।
আমার বাপের অডালা টাকা নাই, বাসায় 2-4-5টা বিল্ডিং বানাই থেকে গেছে আমার বাপে, একটা বিল্ডিং বানাই থেকে ওই জায়গায় থাকবো আমি, এরকম কিছু নাই আমার। গ্রামে নিজ অর্থায়নে যতটুকু পাশে ততটুকু করছি। আমার বাবার যতটুকু সম্পদ ছিল ওই সম্পদের জমির উপর আমি আমার একটা বাড়ি করে দিচ্ছি আমার বাবা মাকে। এটা আমার বাবা মার জন্য গিফট, এটা আমি মনে করি। অ্যান্ড আমার জন্য আমি এখনো কিছু করতে পারি নাই ঢাকা শহরে, ইনশাল্লাহ করবো। আমার জীবনে যা ইনকাম ছিল তা আমি আমার ফ্যামিলি পিছনে ব্যয় করে দিছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আস্তে ধীরে যেটা আসবে সেটা দিয়ে আমি ঢাকা শহরে কিছু একটা করতে পারলে করবো। পুরুষের জন্য এর চেয়ে বড় কিছু সম্মানের হইতে পারে না যে সে নিজের ইনকাম দিয়ে মা বাবার সেবা করতেছে, ওর পায়ের ধুলো। আমার থেকে বড় লোক ছেলে পেলে আছে যারা হচ্ছে অনেক টাকা ইনকাম করে, অনেক ভালো এস্টাবলিশ, অনেক শিক্ষিত, তারা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। রাইট। তো তারপর কি হলো, আমি 2-3 দিন ওর সাথে কথা বলি না, তো হুট করে এক রাতে কি হলো, ও খাবার রান্না করে নিয়ে আসছে, গরম করে নিয়ে আসছে, রান্না করে না, গরম করে নিয়ে আসছে। আমি বলতেছে খাও, আমি বলছি আমি খাবো না, আমি এখন আমার মুড ভালো লাগতেছে না, গেম খেলতেছি। আমি গেমে থাকলে আমি কোনো দিকে আমার কোনো কিছু ভালো লাগে না। আমি 2 কানে হেডফোন লাগে, আমি গেম খেলি, পাবজি খেলি, আমি পাবজি প্লেয়ার। সো পাবজি খেলতে আমার কোনো কিছু ভালো লাগে না। ওই টাইমটাতে বলতেছে খেতে হবে, তুমি খাওয়া না কেন, আমি গরম করে আনছি। আমি খাবো না। তুই খাবি না কেন, তুই তাকারে শুয়েছে, আমার কষ্টটা কি তোর কষ্ট মনে হয় না, আমি কষ্ট করে আনছি। আমি হ্যাঁ কষ্ট মনে হচ্ছে, আমি তো খেলতেছি, আমি তো ব্যস্ত আছি, তুমি এরকম ব্যবহার করতেছো কেন, পরে খাবো, তুমি রাখো, ঠান্ডা হয়ে যাক, সমস্যা কি, তুই খাবি না কেন। আমি খাবো না। এইগুলো এক কথায় 2 কথায় আবার ওই তুই এরকম 2 দিন যাবত এরকম ব্যবহার করছিস কেন আমার সাথে। আমি জানিস না কেন ব্যবহার করতেছি, কেন করতেছি। তোমার এই মেয়ে নিয়ে এইগুলো নিয়ে তুমি যে কথাগুলো বলছো, এইগুলো এই পেজে, এই কথার পেজটা আমি কথা বলতেছি। ইভেন আমার একটা ভিডিও আছে, আপনি দেখলে ভাইয়া মনে হয় কান্নাই করে দিবেন। আমি ওর ঘরে বসে বসে একা একা কান্না করতেছি, মানে অঝরে কান্না করতেছি, হিচকায় কান্না কাঁপতেছে, হিচকায় এমনি অর্থ কাঁপতেছে, এইভাবে কান্না করছিলাম। আমি ভিডিওটা পাবলিশ করি না, কেউ দেখে নাই। আমি একা একা ভিডিও অন করে আমি এমনি দেখতেছি, এমনি কি জানি বাঁচতেছিলাম আর এইভাবে কাঁদতেছিলাম। মানে ভিডিওটা আমি যদি সম্ভব হয় আমি শেয়ার করবো আপনাদের সাথে, সমস্যা নেই। তো তখন হচ্ছে যে আমি ওর সাথে ওইটা শেয়ার করলাম, বলে তুই আমার মেয়ে সম্পর্কে একটা কথা বলবি না। আমার মেয়ে? হ্যাঁ, তুই আমার বাসা থেকে বের হয়ে যা। ওকে। ও কিন্তু বলছেও, রিসেন্ট কিন্তু বলছেও যে এবারে ঝগড়াটা আমার ইন থেকে হয়েছে। অনেক ইন্টারভিউতে আছে, আরিফ ভাই আর ওই যে আপনার আরো অনেকে আছে, মেহেদি ভাই, আরো অনেকের ইন্টারভিউ আছে, মিঠুন, তাদের ইন্টারভিউতে আছে যে এবারে ঝগড়াটা আমার ইন থেকে হয়েছে। কিন্তু আমি সরি বলছি, মামুন ব্যাক আসতেছে না। সবসময় কি ব্যাক আসা যায়? ও ইভেন এমন একটা সময় গেছে, আমি আপনাকে আরেকটা জিনিস পাস করে গেছি। আপনাকে কি বললাম যে ওই এখনো যতটুকু গল্প বলছি, ধরেন একটু আগে তো 50 ছিল, এখন 60 হবে, আরো 40% বাকি আছে, যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এমনিতে অবাক হয়েছি। এনিওয়ে ব্রাদার, আমার বাসায় ও ইলেক্ট ফোর্স নিয়ে উঠছে, সেটা এখন না, সেটা যখন আমি ওর বাসা থাকি না, আমি আমার মতেই থাকি, আমার বাসায় থাকি যখন, তখনকার গল্প এটা। যখন আমার বাসায় আমি থাকি, এটা 2022 মেবি 22 সালের কথা, মেবি 21-22-এর দিকেই। তখন এলিট ফোর্স নিয়ে উঠে যে আমি তোকে যা যা দিচ্ছি তা খুলে নিয়ে যাবো, আমি তুই নিয়ে যা, এসি, টিভি, ফার্নিচার সব কিছু খুলে, মান সব শেষ, বিল্ডিংয়ে বাড়ি ওটা সব তাকায় আছে, কি হইতেছে। ইলিট ফোর্স বডিগার্ড নিয়ে আসছে, ওরে নাকি হত্যার চেষ্টা করবে এখানে, ও নিজেকে ইনসিকিউর ফিল করতেছে। আমি কই ঠিক আছে, তুমি সবকিছু নিয়ে চলে যাও, আমাকে তোমার কাছ থেকে মুক্তি দাও। তখনই কিন্তু ওর সাথে আমি থাকি না, তখনও ওর সাথে থাকা না, তখন আমি আমার মতোই থাকি, আমার বাসায় থাকি, ওর বাসায় থাকে। ওই টাইমটাই এই সিচুয়েশন করছে। তারপরও আমার বাবা মা তো আমার বাবা মার সামনে, আমার মার সামনে এগুলো তো খুব খারাপ ছিল। তো আমার মার সামনে ও একদম অ্যাট লাস্ট যখন ওর হুদিশ আসছে, জ্ঞান আসছে যে আমি কি করতেছি, আমি সব হারাই ফেলতেছি, মামুন তো এখন সব দিয়ে দিতেছে আমাকে। ভাবছিল যে মামুনের কাছে যদি সবকিছু নিয়ে যাই, মামুন মনে করবে যে টাকা লোভে বলবে যে না তুমি নিও না, আমি তোমার সাথেই থাকবো, আমি তোমাকেই ভালোবাসি। দেখতেছেন না, রং। ও মামুন বলতেছে তুমি নিয়ে যাও এগুলা, আমাকে মুক্তি দাও। আমি এখনো যদি আমার ইনবক্স বের করি ওর সাথে, আমি 100টা মেসেজ দেখাতে পারবো যেখানে আমি চাইছি ওর কাছে মুক্তি। বলছে আমাকে তুমি মুক্তি দাও, আর কিছু চাই না তোমার কাছে, আমি মুক্তি দাও আমাকে, আমার মতো বাঁচতে দাও। আমাকে বাঁচতে দিতে চাচ্ছে না। জেল খাটানোর পরেও এখন আবার আলোচনা শুরু করতেছে এইটা ওইটা নিয়ে, এটা সেটা বলে, যে আমি টাকার জন্য আমার মা নাকি বেটাদের কাছে বিক্রি করে দিচ্ছে আমাকে, আর বলে বেটির কাছে বিক্রি করে দিচ্ছে। তো তুমিও তাহলে কিনে নিচ্ছ আমাকে টাকার বিনিময়ে, স্বীকার করলে তাইলে? এগুলা মানে অ্যাকসেপ্টেবল না। অনেক স্টোরি আছে, আর আরো স্টোরি আছে। এগুলো ক্ষমা করতে 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 একটা মানুষের কতবার ক্ষমা করা যায় ভাই, কতবার ক্ষমা করা যায়। এক হাতে কখনো তালি বাজে না। ওরে যে মারছিলাম আমি, এটা ওর ব্যবহারের কারণে মারছিলাম। আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন, একটা মানুষকে আমার বাসার সামনে আসতে দেয় না, মেয়েদেরকে আসতে দেয় না, আমার ক্লোজ ফ্রেন্ড গুলোকে আসতে দেয় না, ছেলেগুলোকে আসতে দেয় না।
আমি মদ খাই, নেশা করি, কি না করি, এগুলো কি করি আমি আমার নিজে টাকায় করি কোনো কিছু? আমি যাই পার্টিতে এনজয় করি, দেখি, মজ মস্তি করে চলে আসি। ও এক জায়গায় প্রুফ দিতে পারবে মামুন নিজের টাকা নষ্ট করে খারাপ কাজ করছে, একটা জায়গায় প্রুফ দিতে পারলে আমি ওর জুতার বাড়ি নিব। আমি একটা টাকা খরচ করে খারাপ কাজ করি না, এখন আমি কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত না। শুধু মাঝে মধ্যে একটু পার্টি হয়, ছেলেরা বার্থডে পার্টি, বিয়ে পার্টি, বন্ধুরা মিলে হালকা পাতলা একটু ড্রিঙ্কস হয়, এটাই এরকমই। ওই দিন একটা বার্থডে পার্টি, ওই যে ও কিন্তু বলছে একটা ভাইয়ের বার্থডে পার্টিতে গেছে, একটু ড্রিঙ্কস করছে, স্বাভাবিক, ওইটা হয় বন্ধু বান্ধব। কিন্তু আমি এখন বলতেছি, অনেকে এই ভিডিওটা দেখে অনেক খারাপ বলতে পারেন যে এটা করছে, আবার বুক ফুলায় বলতেছে। বুক ফুলায় বলা না ভাই, এটা বুক ফুলায় বলা না ভাই। আমি বলতে চাচ্ছি যে আমার এন থেকে আমার লাইনটা ক্লিয়ার করতেছি, যেহেতু করেই ফেলছি যেটা, এটা তো আমি এখন আর করতেছি না, যেটা আমি করে ফেলছি সেটা ভুল করাটা তো হয়েই গেছে, যা করার হয়ে গেছে। তো নতুন একটা মামুন। আর আমার বয়সটাই কতটুকু, আমার বয়সটা মাত্র হচ্ছে 22, মাত্র আমার বয়সটা 22, আর সাবালক হইতেছো সবাই মাত্র। হ্যাঁ, আর আমার এই 16 বছর 14 বছর বয়স থেকে হচ্ছে যে আমি 14 না 15 বছর বয়স থেকে আমার ফ্যামিলিটা আমি রান করতেছি। আমার ফ্যামিলির A to Z সব ধরনের চিন্তা ভাবনা, আমার ভাইয়ের ফ্যামিলি, আমার ভাইও বিয়ে করছে, তার ফ্যামিলিটাও আমি চালাই। তার বউ আছে, স্ত্রী, মৃত ভাবি, তারপর ওর 2টা বেবি আছে, এইগুলো সব কিছু আমি দেখি।